আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি। মূলত এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারে মূলত আজকের ক্লাসটা হচ্ছে তুলনামূলক একটু গুরুত্বপূর্ণ কিন্তু আছে, কারণ হচ্ছে গত ক্লাসটা বিশেষ করে যারা যারা মিস করেছেন তাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল কিন্তু গত ক্লাসটা। হ্যাঁ, কারণ হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2 নাম্বার যে ক্লাসটি আছে, যেটি আমি নিয়েছিলাম গত ক্লাসটাই, অর্থাৎ ওই ক্লাসে কিন্তু আমি উৎপাদন সম্ভাবনা রেখা সূচি থেকে কিভাবে আপনি অঙ্কন করবেন এবং পাশাপাশি ব্যাখ্যাও কিভাবে দিবেন সেই বিষয়টা কিন্তু আমি শিখিয়েছিলাম। তো যারা ওই ভিডিওটা মিস করেছেন তারা অবশ্যই ভিডিওটাকে শেষ করে নেবেন, ঠিক আছে, কারণ ওই বিষয়টা আমি ভালোভাবে ক্লিয়ার করে দিয়েছিলাম। ওকে, আচ্ছা, তো ভিডিওগুলো আপনারা প্লেলিস্টে গেলেই কিন্তু পেয়ে যাবেন। এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার নিয়ে হচ্ছে প্লেলিস্টটা সাজানো আছে, ভিডিওগুলো পার্ট বাই পার্ট আকারে সাজানো থাকবে। ওকে, আচ্ছা, তো আর কথা না বাড়িয়ে তাহলে আমরা চলে যাচ্ছি আজকের টপিকে। অর্থাৎ আজকে হচ্ছে মূলত আমরা দুইটা বিষয় সম্পর্কে খুব ভালোভাবে জানবো। সেটা হচ্ছে আপনার অর্থনৈতিক সমস্যার বিভিন্ন পর্যায় সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ এই যে এটা অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায় সম্পর্কে জানবো। আর হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, চারটা যে অর্থনৈতিক ব্যবস্থা যেটা রয়েছে, চারটা অর্থনৈতিক ব্যবস্থা সেই সম্পর্কে কিন্তু জানবো। টপিকগুলো আসলে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই প্রথম অধ্যায় থেকে আপনি এইচএসসির যেই লেভেলেরই হন না কেন, ইকোনমিক্স যদি থেকে থাকে তাহলে প্রথম অধ্যায় থেকে আপনি একটা না একটা সৃজনশীল কিন্তু পাবেন, ঠিক আছে, এমনকি বোর্ডের জন্য কিন্তু সেম। ওকে, এইচএসসি পরীক্ষাতেও আপনার এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকে, আপনি যে বোর্ডেরই স্টুডেন্ট হন না কেন। ওকে, আচ্ছা, তো এইবার আমরা তাহলে মূল ক্লাসে কিন্তু চলে যাচ্ছি। তো আমাদের শুরুতে টপিক হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায়। আচ্ছা, কি কি কর্মপর্যায় আমাদের থাকতে পারে? শুরুতেই আমাদের থাকতেছে কি, উৎপাদন, ঠিক আছে, উৎপাদন বা প্রোডাকশন। হ্যাঁ, উৎপাদন এবং প্রোডাকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে, কারণ উৎপাদন যদি না হয় তাহলে হচ্ছে কি আমাদের মুনাফা অর্জন কিন্তু সম্ভব নয়, ঠিক আছে। আচ্ছা, তো সর্বপ্রথম উৎপাদন, এরপরে আসতেছে হচ্ছে কি বিনিময়। বিনিময় বলতে এখানে নর্মালভাবে লেনদেনের কথা বোঝানো হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ ক্রেতা বিক্রেতার যে ব্যাপারটা, ক্রেতা বিক্রেতার সমন্বয়, এই বিষয়টা বলা হচ্ছে। এরপরে আসতেছে হচ্ছে বন্টন, অর্থাৎ কিভাবে এটাকে ডিস্ট্রিবিউশন করা হবে, অথবা হচ্ছে মানে কি কি ওয়েতে হচ্ছে এখানে যাবে। যেমন হচ্ছে আপনার কি বলে, যেমন হচ্ছে উৎপাদনকারী, তারপরে আসতেছে কি পাইকার আসে, তারপরে খুচরা ব্যবসায়ী আসে, তারপরে চূড়ান্ত ভোক্তা আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মালভাবে বন্টন প্রক্রিয়া বা নর্মালভাবে বন্টন বলা হয়। আর ভোগ মূলত হচ্ছে চূড়ান্ত যে ভোক্তা যারা আছে বা চূড়ান্ত হচ্ছে দ্রব্য বা সেবার যে ভোগকারী তাদেরকে মূলত বলা হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ উপযোগ নিঃশেষ করাটা, উপযোগটা কি এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, উপযোগ নিয়ে আলাদা হচ্ছে একটা মানে অধ্যায়ই কিন্তু আছে, ঠিক আছে, সরি মানে আলাদা একটা পরবর্তী অধ্যায়ে আমরা জানবো উপযোগ সম্পর্কে আরো বিস্তারিতভাবে। সহজ ভাষায় এতটুকু জেনে রাখেন যে উপযোগ হচ্ছে কোনো কিছুর মানে আর কি অভাব, কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে বোঝায়, ঠিক আছে, অর্থাৎ এমন কিছু যেটা আপনাকে কি করতে পারে, যেটা অবশ্যই কি আপনার প্রয়োজন পূরণ করতে পারে, সহজ ভাষায়। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এবার একটু ডিটেলসে যাওয়ার চেষ্টা করি। তো এখানে বলা হচ্ছে যে সাধারণ অর্থে কোনো কিছু তৈরি করাকে উৎপাদন বলে, কিন্তু হ্যাঁ, অর্থনীতিতে উৎপাদনের সংজ্ঞা কিন্তু এটা অনেক সময় আসে পরীক্ষার মধ্যে, তাহলে এটা খুব সুন্দরভাবে আপনারা লিখতে পারেন, ঠিক আছে। আমি যেটা বলেছি সেটা লিখলেও হবে, আবার হচ্ছে আপনি চাইলে বইয়ের ভাষাও লিখতে পারেন। যেমন এখানে বলা হচ্ছে অর্থনীতিতে উৎপাদন বলতে প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্য রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে বোঝায়, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি উৎপাদন। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরে আসতেছে কি বিনিময়, ঠিক আছে, বিনিময়টা কি সেটা একটু দেখি। বিনিময় হচ্ছে এই যে দুটি দ্রব্য বা সেবার মালিকানা হস্তান্তর বোঝায়, যেমন একটু আগে আমি বললাম, যেটা হচ্ছে কি লেনদেনের সাথে কিন্তু জড়িত, অর্থাৎ এক পক্ষ থাকবে হচ্ছে কি, এক পক্ষ থাকবে প্রদান করবে, আরেক পক্ষ কি করবে, গ্রহণ করবে, ঠিক আছে। অর্থাৎ আরো ইজি ভাবে বলা যেতে পারে যে সেবার মালিকানা হস্তান্তর, দ্রব্য বা সেবার মালিকানা হস্তান্তর। যেমন আমরা যদি কোনো কিছু যদি ক্রয় করি তাহলে কি সেটার মালিক আমরা হয়ে যাই, তাই না, যে ব্যক্তি ক্রয় করবে সে হবে, তাই না, নর্মাল ভাবে। তো এই বিষয়টাই বোঝানো হয়েছে বিনিময়ের মাধ্যমে। আচ্ছা, এবারে আসতেছি আমরা বন্টন। বন্টনের বিষয়টা একটু তুলনামূলক জটিল হতে পারে, কারণ আছে, দেখেন এখানে বলা হচ্ছে যে উৎপাদনে যে সকল উপকরণ অবদান রাখে, যেমন এখানে আসতেছে কি ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, তাদের এই যে প্রাপ্য অংশ, যেমন ভূমি থেকে আমরা কি পাই, খাজনা পাই,
তারপরে শ্রমের থেকে আমরা মজুরি পাই, তারপরে মূলধন থেকে আমরা সুদ পাচ্ছি, এরপর সংগঠন থেকে মুনাফা পাচ্ছি। এখন মূলধনটা কি? মূলধন হচ্ছে আপনার যে কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য অবশ্যই কি সম্পদের কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে। ইনিশিয়াল অনেক সম্পদের প্রয়োজন আসে, টাকা পয়সা হইতে পারে, যন্ত্রপাতি হইতে পারে, এরপর আসবাবপত্র হইতে পারে, অনেক কিছু হইতে পারে, ঠিক আছে। অর্থাৎ যে কিছু মানে যা কিছু দিয়ে আমরা মূলত বিজনেসটা শুরু করব সেটাই নর্মালি হচ্ছে কি আমাদের মূলধন। ওকে, মানে মূল কথা হচ্ছে এটাই, মানে ইনিশিয়াল যে অ্যামাউন্টটা থাকবে অথবা হচ্ছে আপনার এটা আসবাবপত্র হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার। তো চারটা বিষয় এইগুলোই হচ্ছে কি আমাদের বন্টনের বিষয়। ওকে, আর তাছাড়া হচ্ছে ডিস্ট্রিবিউশনের ব্যাপারটাও কিন্তু থাকবে। আচ্ছা, এবারে আসি যে কোনো দ্রব্য ভোগের বিষয়টায়। ভোগে বলা হচ্ছে যে কোনো দ্রব্য ব্যবহারের মাধ্যমে যে উপযোগ নিঃশেষ করাকে, যেটা আমি বললাম, হ্যাঁ। আর উপযোগটা হচ্ছে কি যেটা আমাদের প্রয়োজন পূরণ করতে সক্ষম, এটা দ্রব্য, সেবা, যে কোনো কিছু হইতে পারে। ওকে, আচ্ছা, তো এইবার আশা করি হচ্ছে চারটা বিষয় খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। এই চারটা বিষয় যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে এটা আপনাদের পরবর্তী অধ্যায়গুলোর জন্য অনেক অনেক ইজি হবে, কারণ উৎপাদন নিয়ে কিন্তু তৃতীয় অধ্যায় কিন্তু আছে, ঠিক আছে। তারপরে আবার উপযোগ, এগুলো হচ্ছে আপনারা পরবর্তী অধ্যায়গুলোতে কিন্তু পাবেন, তো একটা ধারণা কিন্তু পেয়ে যাবেন। ওকে, তো ক্লাসগুলো অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি প্রবলেম হবে না, আমি ডিটেলসে বলার চেষ্টা করব। ওকে, তো এবার আসতেছি এই অধ্যায়ের আরো কিছু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার পরে যদি কোনো টপিক বেশি গুরুত্বপূর্ণ থাকে সেটা হচ্ছে এইটা, অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থা। সর্বপ্রথমে আমরা একটু জেনে নিই যে অর্থনৈতিক ব্যবস্থাটা আসলে কি। অর্থনৈতিক ব্যবস্থাটা হচ্ছে নর্মালভাবে এই যে কোনো দেশের অর্থনৈতিক কার্যক্রম সামাজিক তারপরে আইনগত রীতিনীতির উপর গড়ে ওঠে, হ্যাঁ। আর এই রীতিনীতির নিয়ম রীতিনীতি প্রাতিষ্ঠানিক কাঠামোকে নর্মালভাবে অর্থনৈতিক অবস্থা বা অর্থনৈতিক ব্যবস্থা বলা হচ্ছে, সরি অবস্থা না, মানে অর্থনৈতিক ব্যবস্থা বলা হচ্ছে এটাকে, হ্যাঁ। অর্থাৎ একটা দেশের সহজ ভাষায় সামাজিক থাকতে পারে, অর্থাৎ সরকারি বেসরকারি এগুলো হস্তক্ষেপ, সেই মানে নিয়ম নীতিগুলোকে নর্মালভাবে অর্থনৈতিক ব্যবস্থা বলা হচ্ছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এইবার এই অর্থনৈতিক ব্যবস্থাকে টোটাল কয়টা ভাগে? এই চারটা ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তো আমরা দেখি কি কি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথমটা হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদ অর্থ ব্যবস্থা, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে গেলে বেসরকারি অর্থ ব্যবস্থা বলতে পারি। যেমন এই যে দেখেন, যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণের উপর ব্যক্তি মালিকানা বিদ্যমান থাকে তাকেই নরমালি হচ্ছে কি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলে। অর্থাৎ সহজ ভাষায় ধনতান্ত্রিক বা পুঁজিবাদী যখনই দেখবেন তখনই এটা মনে করবেন যে এটা হচ্ছে কি বেসরকারি অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে বা বেসরকারি প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে, যেখানে কোনো কি থাকবে না, সরকারি মালিকানাধীন অথবা হচ্ছে সরকারি হস্তক্ষেপ থাকবে না। ওকে, তো আশা করি বিষয়টা ইজিভাবে ক্লিয়ার। তো এক নম্বরটা ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এর পরবর্তীটায় আমরা যাচ্ছি। পরবর্তীতে হচ্ছে সামাজিক নির্দেশমূলক অর্থ ব্যবস্থা। এটা আবার কি? সামাজিক নির্দেশমূলক অর্থ ব্যবস্থা হচ্ছে এই যে অর্থ ব্যবস্থা উৎপাদন উপকরণগুলোর উপর সরকারি মালিকানা বিদ্যমান থাকবে, অথবা আপনি এভাবেও লিখতে পারেন যে যেসব অর্থ ব্যবস্থায় সরকারি হস্তক্ষেপ কিন্তু থাকবে সেগুলোকে নর্মালভাবে কি সামাজিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বলে, ঠিক আছে। তো এটা নর্মালভাবে সরকারি অর্থ ব্যবস্থা নামে প্রচলিত। তো এই দুইটাই সবচেয়ে বেশি আসে মূলত, হ্যাঁ। ওকে, তো এবার আমরা আসতেছি যে তিন নাম্বারে আমাদের বলতেছে মিশ্র অর্থ ব্যবস্থা। এটা একটু জেনে রাখা ভালো, আমি একটু বলে রাখি যে মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে এশিয়ান কান্ট্রিগুলো যেগুলো আছে, অর্থাৎ বাংলাদেশ, ভারত, তারপরে পাকিস্তান, এই সব দেশে হচ্ছে কি মিশ্র অর্থ ব্যবস্থাটা প্রচলিত আছে। এটা অনেক সময় এমসিকিউতে আসে যে মিশ্র অর্থ ব্যবস্থা মূলত কোথায় প্রচলিত থাকে সবচেয়ে বেশি। মনে রাখতে হবে আমেরিকা, ইউরোপের যে কান্ট্রিগুলো আছে এগুলোতে সবচেয়ে বেশি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থাটা সবচাইতে বেশি পরিমাণে কিন্তু থাকে, ঠিক আছে। তো এটা একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। আর মিশ্র অর্থ ব্যবস্থাতে সরকারি বেসরকারি দুইটারই উদ্যোগ থাকবে, এই যে কিছু ব্যক্তিগত মালিকানা আবার হচ্ছে কি কিছু সরকারি মালিকানা বিদ্যমান কিন্তু থাকবে। তো এগুলোকে নর্মালভাবে মিশ্র অর্থ ব্যবস্থা বলে। ওকে, তো আশা করি তিন নাম্বারটা খুব ইজিভাবে ক্লিয়ার। তো এবার আসি চার নাম্বারটা, অর্থাৎ এমনও কিছু দেশের অর্থ ব্যবস্থা আছে যেখানে কি ইসলামী শরিয়া বা বিধিবিধান অনুযায়ী মূলত অর্থ ব্যবস্থা পরিচালিত করা হয়। যেমন হচ্ছে সুদ ছাড়া অর্থে লেনদেনের ব্যবস্থা, তারপরে হচ্ছে শরিয়া এবং জাকাত ভিত্তিক লেনদেন, মানে হচ্ছে জাকাতের প্রতি উৎসাহী, মানে এই ধরনের আরো অনেক ধরনের বিভিন্ন বিষয় কিন্তু থাকতে পারে। তারপরে বাইতুল মাল থেকে শুরু করে এভরিথিং। তো এইগুলো হচ্ছে নর্মালভাবে ইসলামিক অর্থ ব্যবস্থার মধ্যে পড়ে, অর্থাৎ হচ্ছে ইসলামিক দিক দিয়ে যেগুলো হচ্ছে অনুমোদিত সেগুলো হচ্ছে আপনার এই অর্থ ব্যবস্থার মধ্যে থাকবে। তো আশা করি চারটা অর্থ ব্যবস্থা খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন।
তো আচ্ছা, তো মেইন বিষয়টা ছিল আজকের ক্লাসের এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসে হচ্ছে এই চারটি অর্থ ব্যবস্থারই মূলত কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। ওকে, তো অনেকেই হয়তো ভাবতে পারেন যে অনেক ডিটেলসে স্যার হচ্ছে বলতেছে বা এসে, দেখুন এই ডিটেলসগুলো অনেক দরকার আছে। কারণ হচ্ছে চিত্রর থেকেও আপনারা কিন্তু থিওরিক্যাল নাম্বার অনেক কম পান। কারণ হচ্ছে আপনাদের ভালোভাবে আপনারা টপিকগুলো শেষ করেন না, অথবা সিলেবাসের পূরণের ক্ষেত্রে কিন্তু ঘাটতি থাকে। ঠিক আছে, থিওরি পড়তে এমনও অনেক প্রবলেম কিন্তু ফেস করেন। তো আশা করি আপনারা যদি ভিডিওটা ভালোভাবে ফলো করেন, তো প্রতিটি বিষয়ে মনোযোগ সহকারে যদি আপনি ক্লাসটি করেন, তাহলে আশা করি আপনার থিওরি বিষয়গুলোতেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আর আমি আবির স্যার চেষ্টা করব যে আপনাদের থিওরি এবং চিত্র দুইটাই ভালোভাবে বোঝাতে। ইনশাল্লাহ আপনি খাতা কলম নিয়ে বসবেন, বিশেষ করে চিত্রের ক্ষেত্রে, তাহলে আশা করি আর প্রবলেম হবে না। আর এছাড়াও হচ্ছে আমি আরেকটা বিষয় বলবো সবাইকেই, যাদের ইকোনমিক্স আছে, আপনারা ইকোনমিক্সের জন্য আলাদা একটা খাতা এবং হচ্ছে ইকোনমিক্সের জন্য নোট করবেন। ঠিক আছে, আপনারা বই দেখেই নোট করেন, কোনো প্রবলেম নেই। আপনি যেই বই ইকোনমিক্সের নেন না কেন, যে রাইটারেরই, তো আপনি নোট করলে খুব ইজি হবে আপনাদের জন্য। আর টপিকগুলো কি কি থাকবে, এটা আমি যেগুলো এই লেকচার শিটটাতে পড়াবো, আপনি সেগুলোই মোটামুটি দেখে দেখেও নোট করতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এটা আপনাদের পরীক্ষার জন্যই সবথেকে বেশি ভালো হবে। ওকে ওকে, সো আজকেও আমরা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানলাম। আচ্ছা, পরবর্তী ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ধনতান্ত্রিক এবং হচ্ছে আরও যে চারটা অর্থ ব্যবস্থা যেটা আছে, টোটাল যে চারটা অর্থ ব্যবস্থা, সেগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আরও বিস্তারিত কিন্তু জানবো। আর এছাড়াও হচ্ছে আমরা আরও কিছু বিষয় জানবো, যেমন হচ্ছে আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি এই সম্পর্কেও জানবো, যেটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসগুলো মিস না করার জন্য আমি অবশ্যই সবার কাছে বলবো। ওকে, তো আমি আবির স্যার তাহলে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোর জন্য আমন্ত্রণ রইল আপনাদের সকলকে। তো আপনারা ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আশা করি ইকোনমিক্স নিয়ে আর কোনো ভয় থাকবে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।